তিনি ক্ষমতা নিতে পারতেন বলছে, তিনি ক্ষমতাটা নেন নাই। আপনার আমি আরেকটা যোগ করি, ডক্টর মোহাম্মদ ইউনূস কথায় কথায় গত সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্বের কথা বলে। একটা চুক্তি আপনি আমাকে দেখান তো ডক্টর ইউনূস ভারতের সাথে বাতিল করছে আইসা 9 মাসে। মঞ্জু ভাই, আমি প্রশ্ন করতেছিলাম ম্যান্ডেট নিয়ে, এখন সবচেয়ে বেশি কথা হচ্ছে ম্যান্ডেট নিয়ে। আমি বলতে চাইতেছি এবি পার্টির আসলে অবস্থানটা কি। আমরা ব্যারিস্টার ফুয়াদকে, আমি খুব আগ্রহ নিয়ে ব্যারিস্টার ফুয়াদকে শুনতেছিলাম যে উনি বলতেছেন যে ম্যান্ডেট নিয়ে উনি যা বললেন, যাই হোক আমি ওইটা উনি নাই, উনার নিয়ে আমি কথা বলতে চাই না। এই ম্যান্ডেটে আপনার কথাটা কি সেটা আমি একটু শুনতে চাই। আমি কিন্তু সরল বাংলা ভাষায় বুঝি, যদিও আমি ল গ্রাজুয়েট না, কিন্তু আমাকে বড় বড় লয়াররাও শিখাইছেন যে আমি যেটা বুঝি না এর বাইরে আইন নাই, কিন্তু আইন আমারও বুঝতে হবে, আইন আমারও বুঝতে হবে। সুতরাং আপনি আমার ম্যান্ডেটটা বুঝাতে হবে, ম্যান্ডেটটা কোথা থেকে পাওয়া গেল, সংবিধানের কি, সংবিধান না সংবিধানের বাইরে, সেটা কি আসলে জিনিসটা কি? আমি আপনার প্রশ্নের জবাব দিব, তবে ডক্টর জাহেদের একটা জিনিসে সব কথাগুলোকে আমি খুব মানে মনে করি যে যথেষ্ট যুক্তিপূর্ণ কথা বলেছেন, কিন্তু একটা শব্দ আমার কানে লেগেছে, সেটা আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে উনি বলেছেন যে সবকিছু নিয়ম মতো চলবে, নট নেসেসারিলি, মানে একটা পরিস্থিতি বুঝিয়ে বললেন। এটা খুবই ভালো। এটা এটা ডক্ট্রিন অফ নেসেসিটির মানে মূল নির্যাসটা হচ্ছে এরকমই, যে এখন কোনো নিয়মই ফেলা যাচ্ছে না, ফলে জরুরি ভিত্তিতে যেটাকে উনি মানে নট নেসেসারিলি বলছেন, এটা কেন ইউনূসের জন্য, প্রফেসর ইউনূসের জন্য সেটা উনি ফিল করছেন না কেন? উনি কিন্তু প্রফেসর ইউনূসের এইটা ঠিক হয় না, ওইটা ঠিক হয় না, এটা ঠিক হয় না তুলছেন, কিন্তু যখনই আপনি সেনাবাহিনীর প্রধানের বিষয়টা তুললেন, তখন কিন্তু উনি বলছেন সবকিছু ঠিক মতো চলবে, এটা নট নেসেসারিলি। তো এই জায়গাটা আমি আমি ডাক্তার জাহেদের একটু তুলে ধরলাম যে জাহেদ ভাই এই জিনিসটা একটা ব্যাখ্যা আশা করে দিবেন। সেনাপ্রধান তো তার জায়গা থেকে, যেইটা সেনাপ্রধানের ক্ষেত্রেও কিন্তু গতিজড়তা, সেনাপ্রধান এই জুলাই আগস্টে গতিজড়তা, মানে আমি গতিজড়তা এখন আলাদা করে ব্যাখ্যা করতে পারলে ভালো হতো, যে গতির সাথে তো ত্বরণ বাড়ে, এটা থামতে সময় নেয় আসলে। মানে আমি এখন আপনার ম্যান্ডেটের জায়গায় আসি। প্রথম কথা হচ্ছে যে কথাটা আপনি বলেছেন যে আমাদের পার্টির পজিশন কি, এই কথাটা 3 দিন আগে ডাক্তার জাহেদ আমার সাথে এটা নিয়ে অনেক কথা বলেছেন, ওনার সাথে আমি খোলামেলা বিষয়টা নিয়ে শেয়ার করেছি। প্রথম কথা হচ্ছে আমাদের পার্টির পজিশনটা হচ্ছে আমরা একটা সমঝোতামূলক মধ্যপন্থা আমরা গ্রহণ করেছি। কেন করেছি আমি আপনাকে বলি, যে আমরা এই অভ্যুত্থানের পরে আমরা দেখছি যে অবদান নিয়ে একটা কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে, যে বিএনপির কোনো অবদান নাই, জামাতের অবদান বেশি না, ছাত্রদের অবদান বেশি ইত্যাদি। এবং এই বিতর্কটা কিন্তু প্রফেসর ইউনূস এটা শুরু করেছেন, এবং উনি এটার জন্য বিরাট দায় ওনার আছে, এটা আমি মিটিং এও বলেছি, লিখিতভাবেও বলেছি। তো এখন কথা হচ্ছে এই বিতর্কটা অবসানের জন্যই আমরা একটা মধ্যপন্থা নিয়েছি। দেখেন, আমরা এজন্য আমাকে হয়তো আপনাকে অনেকে আমাদেরকে বলে যে ভাই আপনারা আসলে কি বলছেন, আমরা তো বুঝতেছি না, আপনারা কি বিএনপির পক্ষে না এনসিপির পক্ষে না সরকারের পক্ষে? আমরা বলছি ভাই এখনকার সিচুয়েশন এমন হয় নাই যে আমরা কারো পক্ষে নিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আরেকজনকে অপমানিত করব। আপনি একটু আগে বলেছেন যে কিছুদিন আগে ডাক্তার জাহেদ খুব পপুলার ছিল, এখন উনি খুব ক্রিটিসিজমের শিকার। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতির একটা সমস্যা, যে আজকে আপনি আমার পক্ষে আছেন তো আমি আপনাকে খুব পছন্দ করি, কালকে কোনো একটা কথা আমার বিপক্ষে গিয়েছে তো আমি আপনাকে একেবারে আমি লেট মি কারেক্ট মাইসেলফ, আমি কিন্তু জাহেদ ক্রিটিসিজমের শিকার সেটা আমার কোনো প্রশ্ন না, মানে সেইটা আমার কোনো কনসার্নের বিষয় না। আমি জাহেদকে বলতেছিলাম জাহেদ আগে যথেষ্ট ভারসাম্য রেখে, মানে যাদের বিপক্ষেও উনি বলতেছেন সেই পক্ষেও উনি কিছু যুক্তি উনি শুনতেন, দিতেনও। এখন তাকে দেখতেছি যে উনি ঘোষণা দিয়ে উনি এই যে খোলাখুলি ভাবে বলতেছেন না, এই খোলাখুলি ভাবে বলাটা উনি ব্যবহার করতেছেন গত 2-3 সপ্তাহ ধরে, যে আমি খোলাখুলি ভাবে পক্ষ নিচ্ছি। এইটা কেন, এটা ছিল আমার প্রশ্ন। কে তাকে ক্রিটিসিজম করলো, অনেকে তাকে প্রশ্ন করলো কিনা, ওইটা আমার কনসার্ন ছিল না। না ঠিক আছে, অসুবিধা না। আমি এবারে আসি ম্যান্ডেটের জায়গায়। ঠিক আছে, জি, ম্যান্ডেটের জায়গায় অন্তর্বর্তী সরকার প্রধানের প্রেস সেক্রেটারি যেটা বলেছেন আমাদের সব কাজের ম্যান্ডেট আছে, আমি কিন্তু এটা পাবলিকলি এটা ক্রিটিক করেছি যে এইভাবে ওনার কথা বলাটা শোভনীয় হয় নাই। প্রশ্ন হচ্ছে যে এই সরকারের আসলে কি আমরা কোনো ম্যান্ডেট ঠিক করেছি? দেখেন, প্রফেসর ইউনূসের এই সরকারের অনেকগুলো মানে ফান্ডামেন্টাল উইকনেস আছে। তার মধ্যে একটা উইকনেস হচ্ছে উনি শুরুতেই এই আলোচনাটা করতে পারতেন যে আমার সময়সীমা কতটুকু, আমার ম্যান্ডেট কি, আমি কি কি কাজ করব। এই যে আজকে আমরা বলছি বিচার, সংস্কার, নির্বাচন, এই আলোচনাগুলো তো এত ডিটেইল হতে পারতো ওনার সাথে। আমি কি একটু
আমি জানি না, মানে জ্ঞানীগুণী লোকের মধ্যে বেশি কথা বলে ফেলেছি, কিন্তু সরকার আমাদেরকে বলেন। জিজ্ঞেস করে নাই, ডক্টর ইউনূস আমাদেরকে জিজ্ঞেস করেন আমার ম্যান্ডেটটা আসে কিনা। ডক্টর ইউনূস আসার আগেই এই সরকারের ম্যান্ডেটটা কি সেটা জিজ্ঞাসা করা হয়েছে হচ্ছে এপিলেট ডিভিশনকে, প্রধান বিচারপতির নেতৃত্বে। এপিলেট ডিভিশন ওনাকে বলে দিছেন যে আমাকে তোমরা নির্বাহী কাজগুলি কইরা যাও, যেহেতু প্রধানমন্ত্রী পালিয়ে গেছে। স্পষ্ট বাংলা ভাষায় আমি এটা বললাম। এখন নির্বাহী কাজ বলতে কি, এখন এটা ব্যাখ্যা আপনি এটা কনস্টিটিউশন ল বাংলাদেশ মাহমুদুল ইসলামের বই পড়তে পারেন, অথবা আমার কাছে শুনতে পারেন। নির্বাহী কাজ হচ্ছে ডেলি অফিস করবেন, পরে দিকে নির্বাচনটাতে চলে যাবেন, দ্যাটস ইট, যদি আপনি এটা মনে করেন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এখন আসেন তাহলে, ডক্টর ইউনূস কিন্তু অনেকগুলো মামলা প্রত্যাহার করেছেন, অনেককে জেল থেকে মুক্তের ব্যবস্থা করেছেন। উনি বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থায় উনি ভূমিকা রেখেছেন। উনি রাজনৈতিক দলগুলোর যাদের যে সমস্যা ছিল, নিবন্ধন টিবন্ধন ইত্যাদি বিষয়ে অনেক স্পিড আপ করেছেন, অনেক ডিসিশন। তারপরে আপনি যদি দেখেন যে অনেক বৈষম্যের শিকার অফিসারদের নানা বিষয়গুলো করেছেন। এখন এই জায়গাগুলোর কিন্তু কেউ আমরা ওনার ম্যান্ডেটের প্রশ্ন তুলি নাই। আমি তুলছি। হ্যাঁ, আপনি তুলছেন, এই জন্যই বলছি যে আপনি তুলেছেন সত্য, কিন্তু আমরা তুলি না। যেটা আমার পক্ষে গেছে সেটাকে আমি ওয়েলকাম করেছি, মানে আমি আমাকে সহ সমালোচনাটা করছি। যেটা আমার মানে বিপক্ষে গেছে সেটাকে আমরা প্রশ্নবিদ্ধ করেছি। ঠিক তেমনি ভাবে ডক্টর ইউনূস একই কাজটা করেছেন। উনি যখন 15 আগস্ট ছুটি বাতিল করেছেন তখন উনি আমাদের সাথে পরামর্শ করেছেন, আমাদেরকে ডেকেছেন, কিন্তু উনি আপনার বন্দরের বিষয়ে একটা মেজর ডিসিশন নিতে চাচ্ছেন, উনি আমাদের সাথে কনসাল্ট করেন না, আমাদেরকে ডাকার প্রয়োজন বোধ করেন না। তো এই জায়গাটায় আমি লম্বা কথা বলা তো আপনার এখানে সুযোগ নাই। আমি আপনাকে যেটা বলবো, ডাক্তার জাহেদ কিন্তু অনেকগুলো কথা বলেছেন, আমি একটা আপনাকে কথা বলি। কথা বলাও বিপদ, কারণ কিছু বললেই ডাক্তার জাহেদ আবার আক্রমণ করবেন, ঠেস মারবেন বা পোক করবেন। একটাও করেন না এখন পর্যন্ত মঞ্জু ভাই, আজকে আমি একটাও দেখি নাই জাহেদ আপনাকে আক্রমণ। আচ্ছা বলেন। আমি অ্যাডভান্স রেজিস্ট্যান্স নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেন আমি আপনাদেরকে কিছু কথা বলি। জি, প্রথম কথা হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি, বিএনপি কে প্রতিনিয়ত কিছু লোক ডক্টর ইউনূস সম্পর্কে এমন কিছু ধারণা দিচ্ছেন যে ডক্টর ইউনূস ক্ষমতায় থেকে যাবেন, উনি একটা ষড়যন্ত্র করতেছেন, উনি বিদেশিদেরকে এখানে আনতেছেন, উনি বিএনপি কে কার্টেল করতে চাচ্ছেন। এই ধরনের যত ধরনের মঞ্জু ভাই, আবার একটা কথা, আপনি এই যে চারটা কথা বলেন, না আমাকে বলেন না, আপনি বলতেছেন যে বিএনপি এই বিএনপি ধারণা কথা আপনি বলেন, আপনার থেকে একটা মিনিট কথাটা শেষ হোক। না, আমার এই কথাটা শেষ হোক, এই কথাটা শেষ করি। আচ্ছা ঠিক আছে, শেষ করেন। এই কথাটা শেষ করি। হ্যাঁ, আমার এই বাক্যটা আরেকটু আছে, নাইলে আপনি হাফ কথার উপরে কথা বলেন। একইভাবে ডক্টর ইউনূসকে প্রতিদিন কিছু লোক কান পড়া দিচ্ছে যে এই জায়গায় সমস্যা হচ্ছে বিএনপি করতেছে, এই জায়গায় আপনাদের বাধাপ্রাপ্ত হচ্ছে বিএনপি করতেছে, এই জায়গায় এটা করতে পারতেছি না বিএনপির দোষ। অর্থাৎ ডক্টর ইউনূসের কানে সবসময় একটা কান পড়া দেওয়া হচ্ছে যে বাংলাদেশে যত অন্যায় অত্যাচার জুলুম চাঁদাবাজি এটা সেটা হচ্ছে, সব বাধা হচ্ছে বিএনপি। ঠিক অনুরূপ ভাবে ডক্টর ইউনূসকে বোঝানো হচ্ছে, বিএনপি কে বোঝানো হচ্ছে। এবার প্রশ্নটা করি, আপনি যেটাকে বললেন যে বিএনপি রে কান পড়া দেওয়া হইতেছে, এর মধ্যে কোনটা অসত্য আপনি আমারে দেখায় দেন। উনি 5 বছর ক্ষমতা থাকতে চান, এটা আমি বিভিন্ন জায়গা থেকে আমি প্রচার প্রপাগান্ডা দিয়ে আমি দেখাইতে পারি যে এটা ডক্টর ইউনূসের ইচ্ছার বহিঃপ্রকাশ। বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট করবে, বাটপারি করবে, অসম্ভব এটা করবে, এইটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণদের অনেকের এটা কথাবার্তা। বিদেশিদের আনতেছেন, বিভিন্ন রকম বিদেশিদের স্বার্থ দেখতেছেন, এর মধ্যে কোনটা মিথ্যা? আপনারা আমি আরেকটা যোগ করি, ডক্টর মোহাম্মদ ইউনূস কথায় কথায় গত সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্বের কথা বলে। একটা চুক্তি আপনি আমাকে দেখান তো ডক্টর ইউনূস ভারতের সাথে বাতিল করছে আইসা 9 মাসে। একটা ভারতীয় স্বার্থের এগেইনস্টে একটা সিদ্ধান্ত নিছে, প্রথম আইসা প্রথম টাকাটা দিছে আদানিরে, বললেই হবে। শুনেন, আমি আপনাকে বলি, এই প্রশ্নগুলো তো আপনি এখানে করলেন, এই প্রশ্নগুলো তো বিএনপি আনুষ্ঠানিকভাবে ডক্টর ইউনূসকে করতে পারে। আমি তো বলি নাই যে ডক্টর ইউনূসকে কোন কান পড়া দিছে কোনটা মিথ্যা, কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনূস যখন 10টা কথা বলে আপনি তো একটাকে পিক করতেছেন। আচ্ছা বলেন তো, ডক্টর ইউনূস তো আমাদেরকে বলছে যে আমি জুনের পরে আর একদিনও থাকবো না, আমি এটা লিখিত দিব। এই কথাটা কি কোথাও আপনি আলোচনা তুলছেন? না, আমি সব জায়গায় আলোচনা তুলি, কিন্তু ডক্টর ইউনূসের কথা আমার বিশ্বাস করতে ইচ্ছা করে না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা আমার দায়িত্ব না, পরে আবার উনি আওয়ামী লীগ নিষিদ্ধ করছে নির্বাহী আদেশে। ঠিক আছে, এখন আপনি যদি ডক্টর ইউনূসকে বিশ্বাস না করেন, আমি আপনার সাথে একমত, করতে চাই, ডক্টর ইউনূসকে আপনি বিশ্বাস করেন না, করতে চাই, বা ডক্টর ইউনূসের বিশ্বাস ভঙ্গের কারণ হয়েছে। এবং আপনি যে এটা বলতেছেন যে ডক্টর ইউনূস 5 বছর থাকতে চান, ধরেন ডক্টর ইউনূস যখন দেখেন
কেন কথাগুলো হয় এটা আপনাকে বলি, কান পড়া কেন বলি। খালেদা জিয়াকে যখন চিকিৎসার জন্য বাইরে গেছেন তখন একটা ব্যাপক প্রচারণা চালানো হয়েছে যে ডক্টর ইউনূস অর্থাৎ এই সরকার খালেদা জিয়াকে মাইনাস করে দিচ্ছে রাজনীতি থেকে। কিন্তু খালেদা যখন ফিরে আসছে তখন এই কথাগুলো যারা বলেছিলেন তারা কি একবারও সরি বলেছেন? ঠিক তেমনি ভাবে আমি বলি, ডক্টর ইউনূস যদি 2 মাস বা 3 মাসের মাথায় পদত্যাগ করেন, ক্ষমতা ছেড়ে দেন, তখন কি এটা প্রমাণ হবে যে উনি 5 বছর থাকতে চান নাই? না, নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করলেও প্রমাণ হবে যে তিনি থাকতে চান নাই। তখন এই যে আপনারা যারা বলছেন যে উনি, আপনি অনেক বিশ্বাস, আপনার অনেক দৃঢ়তা যে উনি 5 বছর থাকবেন, তখন কি আপনারা সরি বলবেন? না না, আমার এই বিশ্বাস না। তো আমি দেখতেছি যে প্রচার প্রপাগান্ডা করা হচ্ছে যে উনাকে অনেক লোক হ্যান্ডশেক করে, অনেক লোকে চায়, ডক্টর ইউনূসকে অনেক লোক চায় এবং উনার প্রিয় দল বলে, উনার অ্যাপয়েন্টি দল বলে, এনসিপি বলে এগুলা কথা। না না, আমি আপনাকে গণতান্ত্রিক পক্ষ থেকে বলছি, যে কোনো কিছু কাউকে তো বলার সুযোগ আছে। ভাই আপনাকে যদি আমি বলি আপনি আমেরিকার দালাল, আমেরিকায় থাকেন, বলেন, আমার এই বলার রাইট, আপনার এটা বলার রাইট আছে কি? আপনি এটাকে রাইট আকারে দেখেন, এটাকে আপনি তখন প্রমাণ করবেন বা আপনি সেটাকে। আমার কথা হচ্ছে যে কে কি বললো, ঈদগাহে দাঁড়াইয়া 10টা লোক বা 100টা লোক বললো আপনাকে 5 বছরের জন্য চাই, ভাই এটা তো বলতে পারে। আমাদের কথা আসছে লোকের, আমরা বলছি দেখেন এরকম কথা তো কালকে ডাক্তার জাহেদের ব্যাপারে বলতে পারে, উনাকে কেয়ারটেকারের আমি প্রধান হিসেবে চাই, তো এটা কি চাওয়ার অধিকার নাই? আমি তো খুব খুশি হব আপনাকে চিফ ইলেকশন কমিশনার আর ডাক্তার জাহেদকে যদি প্রধান উপদেষ্টা বানানো হয়, আমি তো এটাতে খুব রাজি। আমিও খুব খুশি হব মঞ্জু ভাই। আমি একটু ডাক্তার জাহেদের কাছে আসি। ডাক্তার জাহেদ অনেক খুশখুশ করতেছে প্রশ্নটার জন্য। আমি বলছিলাম যে আর্মি ক্ষমতা রাইখা দিয়ে ক্ষমতা ছাড়া কেন, কিন্তু অনেকগুলি মন্তব্য, অনেক দর্শক আমাদের সঙ্গে আসেন লাইভে, একটা মন্তব্য না শোনানোর লোভ শুনতে। মঞ্জু ভাই, আমি কিন্তু ফুয়াদ প্রসঙ্গে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি 1 মিনিট বলে নেন, তাহলে আপনি একটু 1 মিনিট বলে নেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমরা ব্যারিস্টার ফুয়াদের বিভিন্ন বিষয়ে মন্তব্যের ব্যাপারে আমরা আমাদের পার্টি ফোরামে আলোচনা করেছি। ব্যারিস্টার ফুয়াদকে আমরা দলীয়ভাবে বলেছি যে আপনি যখন কোনো মন্তব্য করবেন, বক্তব্য রাখবেন, আপনি স্বাধীন, কিন্তু আপনি দলের সেক্রেটারি হিসেবে যখন কোনো কথা বলবেন সেটা আপনাকে দলের স্ট্যান্ড, দলের যে পলিসি এটা মেইনটেইন করতে হবে। আমি বলছি আমি ওনাকে বলেছি যখন আপনি দলের মন্তব্যের বাইরে, দলের পজিশনের বাইরে কোনো কথা বলবেন, তখন আপনি একটা ফুটনোট দিবেন, বলবেন যে এটা আমার স্বাধীন মত, এটা আমার স্বাধীন। এটা তাকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। বাস, আমি আরো লম্বা কথা বলতে পারতাম, সংক্ষেপে আপনাকে না। কেন আমি এই কথাটা বললাম, উনি কালকে বলতেছেন যে ম্যান্ডেট নিয়ে যারা প্রশ্ন করে তারাই আসলে মানে কি প্রতিক্রিয়া, মানে তারাই অনেক খারাপ। যাই হোক, দেখেন কথা বলার স্বাধীনতা সবারই আছে। মঞ্জু ভাই, এটা একদম আপনি দেখেন দর্শকদের মধ্যে একজন একটা মন্তব্য অনেকবার করতেছেন, সেটা হচ্ছে যে আপনার অনুষ্ঠান এক পেশে, আপনারা 3জনই একই পেজে, 3জনই একই মতাদর্শই, আপনারা 3জনই একই ক্যারেক্টারে থেকে পতিত সরকারকে এক হাত নেন। আজকে সময় পাই নাই ভাই, আমি এই যে গত সরকারকে সত্যি একাবারে নিতেই চাই, 15 বছর ধরে গণতন্ত্র দেয় না ভাই, এটা তো আজকে সময় পাইতেছি না। যাই হোক, আপনার কথা ঠিক, কিন্তু অন্য দুজনের কথা ঠিক কিনা জানি না। ডক্টর জাহেদ, আপনি যদি একটু বলতেন আর্মি কেন, এবং অনেকগুলো ইস্যু জমে গেছে, আমাকে বলতে হবে। আগের বারও আপনি কিছু বলেছেন, আমার কিছু যোগ করার আছে। সেনাবাহিনী নিয়ে বলছি, মানে অধিকার ছাড়িয়ে দিয়া, অধিকার ধরিয়া রাখার মতো বিড়ম্বনা নাই। আমি মনে করি মানে সেনাপ্রধান, এটা আমার অবজারভেশন, তিনি তো আসলে অধিকার রাখতে যাচ্ছেন না। খেয়াল করুন, তিনি ক্ষমতা নিতে পারতেন বলছি, তিনি ক্ষমতাটা নেন নাই। সামহাউ ওনার মনে হয়েছে উনি শেখ হাসিনার সময়ে তার আদেশ পালন না করে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের পক্ষে তিনি দাঁড়াচ্ছেন। এখনো তিনি তাই বলছেন। আসলে উনি একটা নির্বাচন চাইছেন। হ্যাঁ, উনি একবার বা একাধিকবার ইনক্লুসিভ নির্বাচন শব্দটা বলেছেন, তাতে আমরা ধরে নিতে পারি এতে আওয়ামী লীগ থাকতে পারে, এরকম একটা আলাপ। এটা করা ঠিক করেছেন কি বেঠিক করেছেন এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু উনি এখনো কিন্তু ওই অধিকার চাইছেন না, উনি দেশ শাসনের অধিকার চাইছেন না। উনি মনে করছেন, আবারও বলছি, সামহাউ উনি একটা ট্রানজিশনে যাবেন। আমি আপনাকে আমার একটা ইন্টারপ্রিটেশন বলি। রাওয়া ক্লাবে তিনি যেদিন পাবলিক অ্যাড্রেস করেছেন অন ক্যামেরা, সেদিন তিনি একটা জায়গায় বলছিলেন, আমার যদি কখনো কোনো সমস্যা হয় আমি নুরুদ্দিন স্যারের সাথে কথা বলি। আমি এই জিনিসটা পিক করেছিলাম। নুরুদ্দিন খান হচ্ছে সেই সেনাবাহিনী প্রধান যিনি এরশাদের পতনের পর যিনি ক্ষমতা নিতে চাওয়ার চেষ্টা করতে পারতেন বা নিতে পারতেন, উনি এটা করেননি, বরং উনি বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে বাংলাদেশকে নিয়ে গিয়েছিলেন ওই সময়, কারণ ওনার রোলটা খুবই ক্রিটিক্যাল ছিল। আমি ধারণা করি
জেনারেল ওয়াকারুজ্জামানেরও একই ধরনের চিন্তা আছে। সুতরাং তিনি আগে যেটা নেন নাই সেটা ধরে রাখতে চাচ্ছেন না, উনি চাচ্ছেন বাংলাদেশ একটা ডেমোক্রেটিক পথে যাক। এটা হলো আমার এই পর্যায়ের ব্যাপার। আচ্ছা, আমি এনসিপির ব্যাপারে আপনি একটা কথা বলেছেন, আমি ফিনান্সিয়াল টাইমস কে ডক্টর ইউনূস ছাত্রদের দল গঠন করা নিয়ে কি বলেছিল আমি হুবহু পড়ছি প্রথম আলো ট্রান্সলেশন থেকে, আমি দেখে দেখে পড়ছি। তিনি বলছেন তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা বিরাট, পুরোটা পড়লে আরো ভালো বোঝা যেত, কিন্তু আমি এই অংশটুকু পড়ি। এটা দরকার, কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে, অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যদের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। এটাই বাংলা আমাদের রাজনৈতিক পরিবেশ। সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে। তাই আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে, ক্লিয়ারলি নতুন দল তাদেরকে রক্ষা করতে হবে, আর পুরনো দল যারা আছে তাদের ব্যাপারে ঠিক তার অন্য উপদেষ্টারা সরাসরি যে ভাষায় কথা বলেন, বাইরে থেকে বলা হয়, ঠিক তাই বলছেন। আমার কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে নেই, এটা যথেষ্ট টু প্রুভ যে উনি আসলে এনসিপির প্রতি বায়াসড। শুভকামনা আমাদের প্রত্যেকের আছে, সেটা ওনারও থাকতে পারে, কিন্তু উনি বায়াসড। আচ্ছা, তারপর আমার ওই অবস্থানের ব্যাপারে অনেকে এটাকে মিসইন্টারপ্রিট করতে পারেন যে যেহেতু আমার বক্তব্য এখন মনে হচ্ছে বিএনপি বা সেনাবাহিনী যা চাইছে তার সাথে অ্যালাইন। আমি আসলে এবার খুবই এক্সপ্লিসিটলি কথা বলছি, কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশ একটা রিয়েল ক্রাইসিসের মধ্যে ঢুকে পড়েছে। আমরা যদি গণঅভ্যুত্থানের পর থেকে, এটা দীর্ঘ আলোচনা, আমরা যদি এটাকে গণঅভ্যুত্থান হিসেবে মনে করে এর কাছে যতটুকু চাওয়া যায় ততটুকু নিয়ে মোটামুটি একটা গ্রহণযোগ্য অবস্থার মধ্য দিয়ে যেতাম, ভালো ছিল। কিন্তু এটাকে কেউ কেউ বিপ্লব বানানোর চেষ্টা করেছে দীর্ঘদিন আমাদের স্টুডেন্টরা তাদের পাতা ফাঁদে পা দিয়েছে। আপনার প্রোগ্রামে খালেদ ভাই, হাসনাত আব্দুল্লাহ, আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার 5 তারিখের পর হাসনাত বলেছে আমার সাথে যে আমাদের বিপ্লবী সরকার গঠন না করাটা ছিল বিরাট ভুল। সো কিছু কিছু মানুষজন এই জায়গাগুলো এমন জায়গায় নিয়ে গেছে এবং এখনো চলছে। এই অনিশ্চয়তার মুখে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা ইলেকশন ইজ মাচ বেটার। একটা কথা আছে, মানে ভিক্ষা চাই না কুকুর সামলাও, আমরা ওই জায়গায় চলে এসেছি। হতে পারতো আমাদের সংস্কার বা অনেক কিছু হতে পারতো, কিন্তু এখন একটা ইলেকশন যদি না হয়, এবং সেটা জুনের মধ্যে না হওয়ার প্রবাবিলিটি আছে। কেন আছে আমি আপনাকে একটু যোগ করি। ধরুন বাইরে থেকে, বিএনপির কথা বলছি না, আমরা দেখছি সরকারের মধ্যে যে উপদেষ্টার নাম আমরা বললাম জনাব আসিফ মাহমুদ, তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন একটা টিভি চ্যানেলে, যেখানে তিনি প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনী, মানে বিশেষ করে তার সেনা প্রধানের সাথে বসেছেন, তিনি প্রধান উপদেষ্টার সাথে কি কি করেছেন তাকে না নেয়ার জন্য 4 ঘন্টার মিটিং এর আগে 3.5 ঘন্টা উনি তাকে রেজিস্ট করার চেষ্টা করেছেন, শেষে বুকে পাথর বেঁধে, তার ভাষায়। আচ্ছা, এই ক্লিপটা আসার আগে একজন খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার, খুবই গুরুত্বপূর্ণ, পারহ্যাপস মোস্ট ফলোড ইনফ্লুয়েন্সার, ঘোষণা করেছিলেন 2 দিন আগে যে ওয়াকারুজ্জামানের জন্য তিনি একটা বিরাট ঔষধ আনতেছেন, লেভেনচুস এই শব্দটা ব্যবহার করেছেন। তারপরে না, জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই ভিডিও দেখিয়ে উনি বলছেন দিস ইজ দ্যাট। তার মানে একজন উপদেষ্টা সরকারে বসে এই কাজ করছেন, তার সাথে কানেক্ট হয়ে। আচ্ছা, সেই ভদ্রলোক কিন্তু 5 বছরের সরকার চাইছে, সেই যার সাথে কোলাবোরেট করে আসিফ মাহমুদ এটা করছেন। আরেকটু যোগ করি, তিনি যে সেই প্রবাসী ইনফ্লুয়েন্সার যিনি নিজেকে অর্জুন বলে জনাব খলিলুর রহমানকে কৃষ্ণ বলেন, সেই কৃষ্ণ সরকারে, এবং সেই কৃষ্ণকে আমি এখন ডিফ্যাক্টো ডেপুটি চিফ অ্যাডভাইজার বলে মনে করি। একই অঙ্গে এত রূপার কারণ নাই। তিনি হাই রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গার, তখনই উনি মন্ত্রী, তারপর উনি তার জন্য ইতিহাসে প্রথমবারের মতো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হলো এবং তাকে ডিফেন্স মিনিস্ট্রির দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আল জাজিরার রিপোর্টেও এসছে তিনি এসে পরবর্তীতে সেনা প্রধানকে সরানোর চেষ্টা করছেন। আমি যদি এই অঙ্ক করি, সেনা প্রধানকে সেই ইনফ্লুয়েন্সাররা প্রথম দিন থেকে টার্গেট করছেন নানান রকম ইস্যু দিয়ে। কিন্তু আমি যদি বলি টার্গেটের মূল কারণ হচ্ছে উনি ইলেকশনটা চাইছেন, ওনাকে রেখে ইলেকশনটা অনেক পেছনে। ডক্টর রহমান, একটা ছোট্ট প্রশ্ন করি। জি জি, বিশ্ববিখ্যাত বিশ্বের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার যার কথা আপনি বললেন, প্লাস ডক্টর মোহাম্মদ ইউনূস, প্লাস আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া সরাসরি বলছেন যে কি বলে এটার নাম কি, সেনাপ্রধানের ব্যাপার, সেনাপ্রধান বলেছেন বুকে পাথর বেঁধে ডক্টর ইউনূসকে তিনি মেনে নিলেন, প্লাস ডিফেন্স মিনিস্টার যিনি আরো অনেক ক্ষমতাবান, কৃষ্ণ অর্জুন নাগার্জুন, অনেক কিছু আমরা বলতে পারি, তারা সবাই মিলেও যে সেনাপ্রধানকে সরাতে পারলেন না, এক চুল তার কোনো কিছু করতে পারলেন না, সেনাপ্রধান এখানে টিকলেন কি করে? তাইলে কি তারা যেটা বলতেছেন এটা সত্য? সেনাপ্রধানও কি বিএনপির সাথে, ইন্ডিয়ার সাথে মিলে একটা আলাদা প্যাক্ট করতে